দর্শক, গুলশানে বিএনপির বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাড়িতে নতুন করে আবার চাঁদাবাজি করেছে মোটা অঙ্কের টাকা, যেটার কারণে কিন্তু অলরেডি এনসিপি ফেঁসে গিয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। যারা জানতে চাচ্ছেন না টেনে পুরো ভিডিওটা দেখতে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, না হলে কিন্তু বিস্তারিত বুঝবেন না। তো আসলে এখানে মূলত কারা মির্জা ফখরুল ইসলাম বাড়িতে আক্রমণ করেছে সে ভিডিও থাকছে, এবং আওয়ামী লীগ নেতার বাড়িতেও কিন্তু আক্রমণ করেছে। এক এক করে বিস্তারিত প্রথমে কিছু ফুটেজ দেখাচ্ছি, এরপরে নাহিদ ইসলামকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সেই ভিডিও সর্বশেষে দেখবেন। চলুন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি। এই ঘটনায় প্রথমে ভয়ভীতি, পরে নগদ টাকা আদায় আর শেষমেশ পুলিশের জালে আটক চাঁদাবাজরা। ভিডিও ফুটেজে ধরা পড়েছে সেই চাঁদাবাজির রহস্য। সামনে উঠে এসেছে নাটকীয় সব তথ্য। কিভাবে ধরা পড়লো চাঁদাবাজির এই চক্র, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ২৬ জুলাই সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা। একটি রাজনৈতিক পরিবারের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে একদল যুবক। তাদের উদ্দেশ্য ছিল আগে আংশিক আদায় করা অর্থের বাকি অংশ ও স্বর্ণালংকার নেয়া। তবে এবার আর সফল হয়ে উঠতে পারেনি দলটি। সময়মতো খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ঝটিকা অভিযানে আটক করা হয় ৫ জনকে। এই অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ। যদিও তিনি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন, যার ফলে চাঁদাবাজদের মূল টার্গেট হয়ে ওঠেন তার স্বামী সিদ্দিক আবু জাফর। গুলশান থানার ওসি হাফিজুর রহমান ২৬ জুলাই রাতেই গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিযুক্তরা নিজেদের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সমন্বয়ক পরিচয়ে প্রথমে ১৭ জুলাই ওই বাসায় যান। তখন সিদ্দিক সাহেবকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। এক পর্যায়ে তিনি তাদের হাতে ১০ লাখ টাকাও তুলে দেন। তবে এখানেই শেষ হয়নি নাটকীয়তা। পরবর্তীতে ১৯ জুলাই রাতে আবারও সিদ্দিকের বাসায় হাজির হয় সেই চক্র। তখনই সন্দেহ দানা বাঁধে সিদ্দিক সাহেবের মনে। শেষমেশ ২৬ জুলাই বিকেলেও তৃতীয়বারের মতো বাসার সামনে আসে যুবকদের সেই দলটি। এবার আর দেরি করেননি সাবেক এমপির স্বামী সিদ্দিক জাফর। দারোয়ানের মাধ্যমে দ্রুত পুলিশে খবর পাঠান তিনি। স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেই খবরের ভিত্তিতেই ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডে একটি নিঃশব্দ অভিযান চালায় গুলশান থানা পুলিশ, যাতে গ্রেপ্তার হয় ৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম হোসেন মুন্না, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক, ও একই সংগঠনের সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম। এছাড়া আরও রয়েছেন সাদমান সাদাফ, মোহাম্মদ আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিম্মি করে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন ও সংঘবদ্ধ চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের সাথে আরও ১০ থেকে ১২ জন জড়িত থাকার অভিযোগও রয়েছে, যাদের শনাক্ত করতে ভিডিও ফুটেজের সহায়তা নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রথম দফায় অর্থ আদায়ের সময়কার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে, যেখানে রিয়াদ সহ কয়েকজনকে টাকা নিতে দেখা যায়। ভিডিওর সততাও নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ। বর্তমানে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আটককৃতদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানা যায়। এই ঘটনার রেশ থাকতেই সাংগঠনিক সিদ্ধান্ত আসে কেন্দ্রীয় দপ্তর থেকেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে ঘোষণা আসে, সাংগঠনিক নীতিমালা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম হোসেন মুন্না ও মোহাম্মদ দর্শক, আপনারা আমার স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ একটা ভিডিও আছে, সেটা আপনাদেরকে দেখালে আরো বিষয়গুলো আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। আমরা আপনাদের সর্বশেষ ভিডিওটা দেখাচ্ছি। এই জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই, আমি আপনাকে বললাম। বাংলাদেশে হয়েছে গণ অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে গিয়েছে। সুতরাং এখানে কোনো বিপ্লবী নেই, নায়ক নেই, মহানায়ক নেই। মানুষ স্বেচ্ছায় একটা অভ্যুত্থান হয়েছে, বায়ান্নের ভাষা আন্দোলনের মতো। তা আপনি তো নিজেকে বিপ্লবী বলে, আপনি নতুন বন্দোবস্ত বলে আপনি কোটি কোটি টাকা বাণিজ্য করবেন, হারাম আইনে চলে যাবেন, ওখানে চলে যাবেন, বসুন্ধরা থেকে ১৫০০ কোটি টাকা নিবেন। আমরা সরকারকে বলেছি জুলাই সনদ দেওয়ার জন্য, সেটা সরকার দিবে। বাংলাদেশে একটা সরকার আছে, আর এনসিপি এখনো নিবন্ধনও পায় নাই।
সুতরাং আমরা দেখছি যে ভুলগুলো আমাদের সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। কিছুদিন আগে 4টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের বড় 4টা রাজনৈতিক দলের সাথে বসেছে, সেখানে এনসিপি কেও নেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনকে নেওয়া হয়েছে। তো এগুলো কি নাটক না? আজকে যে 5 জনকে ধরা হয়েছে সত্যিকার অর্থে তারা যদি সত্যি চাঁদা নিয়ে থাকে তাহলে যেন তাদেরকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এখানে কোনো দল বিবেচনায় না করে চাঁদাবাজের পরিচয় হচ্ছে সে চাঁদাবাজ। আমরা যখন বিএনপি চাঁদাবাজ ধরা খাই তখন বলি যে সে বিএনপি তার পক্ষ নিবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দলটা তার কোনো দায়ভার নিতে চায় না। আমরা চাঁদাবাজি নিয়ে আমরা খুব সোচ্চার যে কেউ চাঁদাবাজি করতে পারবে না। তো বড় যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর বারবার বলা হয় যে তারাই শুধু চাঁদাবাজি করে। তাদের তো কোটি কোটি লক্ষ লক্ষ সমর্থক, তার মধ্যে 2-4 জন চাঁদাবাজি করতেই পারে, কিন্তু আমার সভ্য মাত্র ভূমিষ্ঠ হওয়া যে রাজনৈতিক দলটা তারা কেন 1 কোটি 10 কোটি 5 কোটি 2 দিন পরেই তাদের নিউজ বেশি আছে যে তারা চাঁদাবাজি করছে। আজকে 1 কোটি টাকা চাঁদা চেয়েছে, সেখানে 10 লাখ টাকা নেওয়ার সময় পুলিশ হাতে নাতে সুলাইমান রিয়াদ সহ 5 জনকে ধরছে। ধরার পরে তারা প্রেস রিলিজ দিচ্ছে যে তারা আমাদের না, তারা আমাদের এই বৈষম্য বিরোধীর সাথেও নাই, জাতীয় নাগরিক কমিটির সাথে না। এই যে দেখুন, এবং কয়েকদিন আগে যে ভিডিওটা না প্রকাশ এগুলো কি হয়েছিল, তাহলে এগুলো কি দেখেন আপনি, এই যে এখানে তো নিউজ হচ্ছে, এখানে আপনি তো নিউজকে চ্যালেঞ্জ করতে হবে, সবগুলো নিউজ দেখেন। এগুলো কি, এই ছেলেটা কি লেখা এখানে, এই যে সে তো টক শো করছে, এই যে দেখছেন এনসিপির হয়ে টক শো করছে। হ্যাঁ, তো এখানে সে কাদের সাথে চলে, এই ছবিগুলো কাদের, এই যে। তো আমার কথা হচ্ছে যে চাঁদাবাজি, আমরা এটা যখন এই পাথর নিক্ষেপ করে যখন যে ঘটনাটা ঘটেছে তারপরে আমরা ভাবলাম যে না চাঁদাবাজি হয়তো বন্ধ হবে, কিন্তু যারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারাই চাঁদাবাজ। এটা আসলে এটা আমরা খুনি হাসিনার সময় দেখেছি। আমরা এই দলটার মধ্যে অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির মধ্যে স্বৈরাচারের সবগুলো গুণাগুণ আমরা লক্ষ্য করতে পারছি। তারা এক ধরনের ব্লেম গেম খেলছে আর একদিকে পাকা আওয়াজ করছে, অযথা মানে পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কটু কথা বলে। যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা আছে যে তার এলাকায় দাঁড়ালে সে মেম্বার হবে কিনা, মেম্বারের জামানত বাদ যাবে, আমি আপনার এই শোতে চ্যালেঞ্জ করলাম। তো সে যদি আরেকজন দলের একটা সিনিয়র লিডারের বিরুদ্ধে কটু কথা বলে, সেটা নিয়ে যদি তাদেরকে মারধর করা হয়, তো সেটা আবার সবগুলো টিভি মিডিয়া ঢালুয়া ভাবে প্রচার করে যে জুলাই যোদ্ধাদের আহত করা হয়েছে। এটা বলবেন না। বাংলাদেশে ধরেন এই জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই, আমি আপনাকে বললাম বাংলাদেশে হয়েছে গণ অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে গিয়েছে। সুতরাং এখানে কোনো বিপ্লবী নেই, নায়ক নেই, মহানায়ক নেই, মানুষ স্বেচ্ছায় একটা অভ্যুত্থান হয়েছে 52 ভাষা আন্দোলনের মতো। তা আপনি তো নিজেকে বিপ্লবী বলে, আপনি নতুন বন্দোবস্ত বলে আপনি কোটি কোটি টাকা বাণিজ্য করবেন, হারামাইনে চলে যাবেন, ওখানে চলে যাবেন, বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নেবেন। আমি আপনাকে বলছি আপা, সব হিসাব দিতে হবে। শুধু আমরা নির্বাচনের অপেক্ষায় আছি, গণতান্ত্রিক সরকার যখন আসবে। হ্যাঁ দর্শক, সর্বশেষ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। এখানে যে সন্দেহ সেটি হচ্ছে ভারতের ইন্ধন এখানে আছে কিনা। একটা বিষয় বললে আপনারা সহজেই বুঝতে পারবেন যে দেখেন এই যে বিমানের মধ্যে ছোট ছোট একটা, যদি একেবারে ছোট কিঞ্চিত পরিমাণ রিমোট কন্ট্রোল সিস্টেম, মানে ছোট একটা বস্তু রেখে দিয়ে ওইটার মাধ্যমেই এটা দূর থেকে বিস্ফোরণ ঘটানো সম্ভব। আর আপনারা জানেন যে প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশে যারা প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাহিনীদেরকে, তাদের মধ্যে বড় বড় যারা লিডারশিপ তারা নাকি ভারতের প্রশিক্ষক। তো ভারত তো বাংলাদেশের, আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার পরে সম্পর্ক অবনতি হয়েছে, এবং মানে তারা বাংলাদেশকে বিভিন্ন সময় মানে বিভিন্নভাবে পাল্লে খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু একটা ইন্ধনদাতা থেকেই থাকতে পারে, এবং একটা সন্দেহ তাদের প্রতি থাকাটাই কিন্তু স্বাভাবিক। তো আপনার মতামত কি সেটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।